নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক শ্রেণীর আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন পর ঘটনা শেয়ার করেছেন শিবাশিস সেন। লিখছেন, সহেলি বসে বসে ঘটনা শুনছিলাম, হঠাৎ একটা গায়ে ঠান্ডা হাত পড়তেই ধরফর করে উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। দেখি সুনির্মল দা। অফিসের কাজের চাপ কম ছিল বলে অলৌকিক জনের একটা ঘটনা শুনবো বলে সবে স্টার্ট করেছি। এমন সময় সুনির্মল দার আবির্ভাব। আমি একটু অবাক হলাম, কারণ উনি আমাদের অফিসের এমন একজন মানুষ যিনি সব সময় কাজে ব্যস্ত থাকেন। আমি ওনাকে দেখে আকাশের দিকে তাকালাম, বললাম। উনি আমাকে বললেন, কি দেখছিস? তাকিয়ে আমি বললাম, দেখছি কোন দিকে সূর্য উঠেছে। অফিসের মিস্টার ব্যস্ত, আমরা ওই নামেই ডাকি, আজ হঠাৎ নিজের টেবিল ছেড়ে আমার পাড়ায়। উনি হেসে বললেন, আর চাপ কম তাই এলাম। হেডফোনে মনোযোগ দিয়ে কি শুনিস? বললাম, ভৌতিক ঘটনা। বললেন, ভূতের গল্প? আমি বললাম, ঘটনা গো। ওই যে ঘটনার গল্প এক জিনিস না, তোমাদের সেই ভূতের গল্পের বইয়ের মতন না। শুনে একটু হাসলেন। আমি আরো বললাম, আমি যেগুলো শুনি সেগুলো রোজকার জীবনে মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা। তখন বলল, তাহলে তো আমিও ভূত দেখেছি। তা কিরকম? তখন তিনি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে শোনালেন। উনি বলেছিলেন, সালটা 2014। আমি তখন অন্য একটি কোম্পানিতে কাজ করি। ডিসেম্বর মাস, তার উপর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। অফিসে অডিট হবে, তার জেরে কাজের চাপ বেশ চলছিল। রোজ বাড়ি ফিরতে লেট হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো হাওড়া বর্ধমান লাইনের কথা। কিন্তু উনি জায়গাটার এক্সাক্ট নাম বলতে বারণ করেছেন, তাই নামটা নিলাম না, ক্ষমা করবেন তার জন্য। যাই হোক, একদিন একটু বেশি কাজ করতে হলো বলে রাত হয়ে গেছে অফিস থেকে বেরোতে। যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম তখন চোখের সামনে দাঁড়িয়ে সেকেন্ড ক্লাস ট্রেন। ঠান্ডা লাগছে বলে একটা চা নিলাম, আরামসে গিয়ে উঠে বসলাম। চা খেয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 30। ট্রেন ছাড়বে ছাড়বে করছে। আমি থামিয়ে বললাম, আর ফিরতে গেলে কেন? অফিসেই তো থেকে গেলে পারতে। সুনির্মল দা একটু হাসলো, আবার শুরু করলো। ট্রেন ছাড়লো, গুটি কয়েক লোক রিক্সা যখন ছাড়লো, কামরায় পেছন ফিরে দেখলাম আমি ছাড়া আর দুজন মাত্র বসে আছে। আমি একটু বন্ধ জানলায় মাথা রেখে চোখটা বুঝলাম, ভাবলাম কিছুক্ষণ পর তো নামবো। ব্যাস, সেটাই আমার কাল হলো। একটা হালকা ঝাঁকুনিতে যখন চোখ খুলি তখন চোখ কপালে উঠে যায় যায় অবস্থা। আমার স্টেশনে আমি নামতে পারিনি। দেখলাম পুরো কামরাতে আমি ছাড়া কেউ নেই। ঘড়িতে দেখলাম ডাউন লাস্ট একটা ট্রেন আছে। দরজার ধারে গিয়ে দাঁড়ালাম, দেখলাম স্টেশনে ঢুকছে আর ডাউন ট্রেনও ঢুকছে। প্ল্যাটফর্মে না নেমে উল্টো দিকে লাইনে দিলাম ঝাঁপ, কারণ ট্রেনটা অলরেডি ঢুকে গেছিল। লাইন পেরিয়ে প্ল্যাটফর্মে উঠেছি, কি ট্রেন দিল বাঁশি বাজিয়ে, কারণ রাতের বেলায় লোক নেই বললেই চলে, তাই ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। তারপর আবার লাস্ট ট্রেন, দৌড় দিয়ে উঠলাম, দেখলাম ভেন্ডার কামরা। ঠিক আছে, তো একটা তো স্টেশন, হাঁপিয়ে গেছিলাম। ওইভাবে দৌড়াদৌড়ি কর, আর হঠাৎ করে একটা সিটে গিয়ে বসলাম। জানলা একটা খোলা ছিল, বন্ধ করতে যাব এমন সময় পায়ে একটা কি ঠেকলো। আমি জানলাটা বন্ধ করে নিচের দিকে নজর দিলাম। তখনই আমি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলাম। আমি দেখি একটা লাশ সিটের তলায় পড়ে আছে। লাশ, হ্যাঁ, মানুষের। লাশটার পা দুটো কাটা, মানে হাঁটু থেকে নেই, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। আমি ওই দেখে সোজা দরজার ধারে। তখন কি ঠান্ডা হাওয়া আর কি শীতের কাঁপুনি! আমার তখন শরীরে যে কি হচ্ছে আমিই জানি। স্টেশনে আসতেই রানিং এ নামলাম, মারাত্মক জোরে পড়ে গেছি। কোনো রকমে উঠলাম, তারপরেই বমি। আমাকে দেখে দুজন ছুটে এলো, যার মধ্যে একজন আমার খুব পরিচিত। আমাকে দেখে ধরে ধরে নিয়ে গিয়ে বসালো। আরপিএফ এর একজন স্টাফও ছিল। সিগন্যাল পাইনি বলে ট্রেনটা দাঁড়িয়েছিল। আরপিএফ কে কিছু বললাম না, সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। শুধু বললাম, শরীরটা খুব খারাপ লাগছে, সারাদিন অফিসের চাপ তো। আরপিএফটা চলে যেতেই আমার চেনা ব্যক্তি আরো যারা ছিলেন আর কি, সবটা বললাম। একটা অন্য অ্যানাউন্সমেন্টে ট্রেনটা ছাড়তে দেরি হবে সেটা শুনে আমরা তিনজন ওই ভেন্ডার কামরায় গিয়ে দেখি ফাঁকা, কোথায় কিচ্ছু নেই। আমি আবার পড়ে যেতেই আমাকে ধরে নিয়ে গিয়ে আবার বসালো।
এদিকে তো ফোনের ওপর থেকে বাড়ি থেকে ফোন করলাম, তোদের বৌদি তো কান্না চিৎকার চেঁচামেচি করছে, প্রশ্নের শেষ নেই, কি হয়েছে কেন। ট্রেনটা চলে যেতে একজন কুলিকে জিজ্ঞেস করা হয়েছিল কি ব্যাপারটা। সব ঘটনা বলার পর কুলিটা বলেছিল, আপনি যা দেখেছেন ঠিকই দেখেছেন, অনেকেই দেখে এরকম একটা বডি। যতদূর জানি অনেকদিন আগে একটা লোককে খুন করে লাইনে ফেলে দিয়ে গেছিল, পা দুটো কেটে গেছিল, কিন্তু গন্ডগোল একটা ভেবে লাশটাকে ট্রেনের কামরাতে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে অনেকেই ওই লাশটাকে দেখেছে। সব শুনে আবার বাড়িতে ফোন করলাম। আমার ভাই, ছেলে আর পাড়ার কয়েকজন এসে আমাকে নিয়ে গেল। পরের দিন সকাল থেকে ধুম জ্বর এলো। অফিসে জানালাম জ্বর কমছে না দেখে। বাড়ির লোক খুব চিন্তায়, কারণ আমি বাড়িতে কিছু জানাইনি। তারপর একদিন স্টেশনের বন্ধু যখন দেখতে এলো আমাকে, আর তারপর যখন সবাই ব্যাপারটা জানলো, আমার মা, আমার বউ, কোনো এক ওঝা বাড়িতে ডেকে আনলো। উনি কিছু টুকটাক কাজকর্ম করেছিলেন, আমি সুস্থ হয়ে গেছিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। লং লিভ অলৌকিক জন। দেখুন, একদম সম্পূর্ণ অন্য স্বাদের একটা ঘটনা। আমি একটাই কথা বলবো, আমাদের এই ট্রেনের ঘটনা পরপর চলছে, এটা ইচ্ছাকৃত একদমই না। অ্যাকচুয়ালি ট্রেনের ঘটনা যেই আপলোড হচ্ছে, তারপরে প্রথম প্রথম ছিল দুটো তিনটে একসঙ্গে জমেছিল। তারপর এত মানুষের ভালো লেগেছে, তারাও দেখছি ট্রেনের ঘটনা শেয়ার করছেন। তাদের মধ্যে শিবাশিস দার ঘটনা আপনারা আগেও শুনেছেন। সুতরাং আপনারা জানেন, উনি অনেক ধরনের ঘটনা পাঠিয়েছেন। অলৌকিক ভৌতিক ঘটনায় ওনার প্রচুর ঘটনা আজকে অলৌকিক জোনে এখনো পড়ে আছে। তো এভাবেই সবাই ঘটনাগুলোকে পাঠাচ্ছে, এবং প্রতিটা ঘটনা একটার সঙ্গে আর একটা আলাদা। সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন সৌমিলি। সৌমিলি বলছেন, নমস্কার সহেলিদি, আমি রামরাজাতলা থেকে, হাওড়ার রামরাজাতলা থেকে সৌমিলি বলছি। আমি আজ আমার এক বন্ধুর মুখে শোনা একটা ঘটনা লিখতে চলেছি। কিছু সমস্যার কারণে তার আসল নামটা গোপন রাখলাম। এখানে তার ছদ্মনাম অভি। অভি কয়েক মাস আগে বাইরের রাজ্যে কাজের জন্য গেছিল। সেখানে এক আত্মীয়র বাড়ি। একদিন থেকে পরের দিনই নতুন ফ্ল্যাটে আরো দুজন অফিস কলিগের সাথে শিফট করার কথা। যে বাড়িতে এসে উঠলো, সারাদিন কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রে যে ঘরে তাকে শুতে দেওয়া হয়েছিল সেই ঘরে ছিল সমস্যা। যে আত্মীয়ের বাড়িতে ছিল সেই বাড়ির একটু বর্ণনা দেওয়া ভালো। বাড়িটা একই জমিতে হলেও ঘরগুলো আলাদা ছিল। মানে একটা ঘর থেকে অন্য ঘরে যেতে হলে বাইরে দিয়ে বেরিয়ে আবার একটা ঘরে ঢুকতে পারা যাবে, অর্থাৎ ছাদগুলো আলাদা। রাতে তাকে একটা ঘরে শুতে দেওয়া হলো। রাত 10টায় খেয়ে শুয়ে পড়ার পর অভি ফোন ঘাঁটছিল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়লো। অভি জিজ্ঞাসা করলো কে? কেউ জবাব দিল না। তারপর আবার কেউ জানলায় ধাক্কা দিল। অভি বাইরে গিয়ে কোনো মানুষ কেন, কোনো পশু পাখিও দেখতে পেল না। এরপর বেশ কিছুক্ষণ পর ভয়টা তখন প্রায় কেটে গেছে। হঠাৎ মনে হলো ছাদে কে হাঁটছে। এবার অভির আবার ভয় হতে শুরু করলো। আচ্ছা, ঝামেলা তো। কিছুক্ষণ পর অভি শুনলো কেউ যেন ছাদ থেকে পড়ে যাচ্ছে, আর ভয়ঙ্কর একটা চিৎকার করে উঠল। অভি আর কিছু না ভেবে হনুমান চালিসা শুনতে লাগলো, কিন্তু তার ঘুম ধরলো না। এইভাবে প্রায় ভোর 4টে অবধি ওই ছাদে হাঁটা চলা, দরজা জানলা ধাক্কা, এসব চলতেই লাগলো। পরের দিন অভি সকাল হতেই বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে চলে গেল। ততক্ষণে তার সাথে দুজন ছেলে থাকার কথা, তারাও পৌঁছে গেছে। এরপর অভি এক মন্দিরে গিয়ে পুজো দিতে গিয়েই হাতে ধাগা বাঁধলো। এখানেই সব ঝামেলা শেষ হতে পারতো, কিন্তু হলো না। হঠাৎ করে ওর স্কিনে একটা প্রবলেম দেখা দিল। এখন অনেকেই বলতে পারেন এটা তো নর্মাল একটা ব্যাপার, এর সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক, সে কথায় পরে আসছি। সেই দাগগুলো এত অদ্ভুত, না দেখলে কেউ বিশ্বাস করবে না। ফোস্কা পড়ার মতো, আর তার চারদিকে লাল রক্তের ফোঁটা ফোঁটার মতো দাগ, যেন মনে হচ্ছে কেউ পিন ফুটিয়েছে। প্রায় 14 দিন ছিল। ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। নিজে থেকেই সেগুলো আস্তে আস্তে ভালো হলো। এর কিছুদিন পর ওর হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। ও অজ্ঞান হয়ে গেছিল। জ্ঞান ফেরার পর দেখে পায়ে চোট পেয়েছে, কিন্তু সেই চোটটা অন্যরকম। পড়ে গিয়ে চোট লাগলে যেমন দেখতে হয় আমরা জানি, ওর চোটটা কিন্তু সেরকম ছিল না, অন্যরকম ছিল। আগুনে ঝলসে চামড়া পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমন। সব ব্যাপারটাই প্রচন্ড অস্বাভাবিক। তারপর ওখানে থাকাকালীন অনেক শরীর খারাপে ভুগতে হয়েছে ওকে।
জ্বর, পেটের প্রবলেম সব কিছুই বলতে গেলে ওর হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই। তাও আবার 3 মাসের মধ্যে। ও বাড়ি ফিরে এলো এবার। এখানে নতুন একটা অফিসে জয়েন করলো, কিন্তু এখানেও সেই ঝামেলা। একটা গাড়ির বিক্রির ব্যাপার নিয়ে এমন কোর্ট কাছারি অব্দি ব্যাপারটা পৌঁছে গেল যে বলার বাইরে। অনলাইন পেমেন্ট নিয়ে সমস্যা হলো, অর্থাৎ ও এমন ভাবে জড়িয়ে যাচ্ছিল যেন মনে হচ্ছে কেউ তাকে নজর দিয়ে রেখেছে। একদিন ওর এক বন্ধু ওর সমস্যাগুলো শুনে ওকে একটা জ্যোতিষীর কাছে যেতে বলল। জ্যোতিষী বললেন যে ওই দাগগুলোর কি ছবি আছে? অভি একটা ছবিগুলো বন্ধুকে পাঠালো। বলে কি? বলে এটা তো কোনো স্কিন প্রবলেমই না, এটা তো চাটার দাগ। কেউ বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো তার মানে? তখন জ্যোতিষী বললেন দাগ তো কোনো পিশাচিনীর চাটার দাগ, এ তো নিশানা করে নিয়েছে ওকে। দুজনেই ভয় পেয়ে গেলেন। বললো এটা থেকে বেরোনোর উপায়? তখন উনি বললেন যে কোনো হনুমান মন্দিরে গিয়ে ধাগা নিয়ে হনুমানজির পায়ে রাখতে হবে, আর কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, যে অভিকে ধরে বসিয়ে হনুমান চালিসা বলতে থাকবে, আর শেষ হলে হনুমানজি বা মা কালীর নাম নিয়ে ধাগাটা 7 বার বা 9 বার ঘুরিয়ে বেঁধে নিতে হবে। তখন সেই বন্ধুটি বলল সে কাজটা করবে। আগে যে ধাগাটা বাঁধা হয়েছিল তাতে কাজ হয়নি। হনুমান চালিসা পাঠ করার সময় নাকি অভির কাছে অনেকবার ফোন আসছিল, কিন্তু ও ধরেনি। সেই জ্যোতিষী বলেছিলেন যতই বাধা আসুক একটানা পড়তে হবে। কাজ হবার পর জানা গেল ওই জ্যোতিষীর নাকি হাত ও পা কেটে গেছে, অল্পই রক্ত বেরিয়েছে, কারণ উনি সমস্যার উপায় বলেছিলেন তার জন্য। সেই রাতেই নাকি অভির 90% কাজ হয়ে গেছিল, মানে সমস্যার সমাধান হয়ে গেছিল। এরপর যে বন্ধুটি ওর সাহায্য করেছিল ওকে, সে নাকি প্রায় 3 দিন ধরে রাতে এক ভয়ঙ্কর মহিলাকে স্বপ্নে দেখেছিল, যে সে চলে যাচ্ছে কটমট করে তাকাতে তাকাতে, কিন্তু তারপর আর আসেনি। এরপর জ্যোতিষী বলেছিলেন যে যত যাই হোক না কেন সেই বাড়িতে আর না যেতে, কারণ সেই বাড়িতে আত্মা বা পিশাচিনী ভয়ঙ্কর শক্তিশালী হয়ে বসে আছে। তাকে বিনাশ করা একদমই অসম্ভব, শুধু তাকে সরিয়ে দেওয়া গেছে। যদি সেই বাড়িতে সে আবার যায়, অভিকে তো সে মারবেই, তার সাথে তাকে যারা সাহায্য করবে তাদেরও ক্ষতি করবে। অভি এখন এখানেই একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে, আর আপাতত ওই ধরনের কোনো সমস্যা আর হয়নি। অনেকদিন পর এখন শান্তিতে ঘুমোতে পারছে। এই ছিল ঘটনা। ভালো লাগলে নিজের মতো করে পড়িয়ে শুনিও। অলৌকিক জোনকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পর তোমার ঘটনা পেলাম, সত্যি বলছি খুব ভালো লাগলো তোমার ঘটনা। যারা পুরনো যারা তোমরা ঘটনা পাঠাও, তোমাদের অন্যরকম হয় তোমাদের গল্প। আজ চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন রত্না চক্রবর্তী। অনেকদিন বাদে আজকে অনেক আমাদের পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা যারা ঘটনা পাঠাতো তাদের ঘটনা আজকে পড়ছি। লিখছেন, এই ঘটনাটা যার, তার নাম দিয়েই আমি বলছি না, কারণ সে বারণ করেছে। আমি তার নামটা একটু বদলে আমার মতন করে একটু সাজিয়ে লিখলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন তৈরি ফ্ল্যাটটা তখনও শেষ হয়নি। তার সামনে দিয়ে আসার সময় শান্তা একটা অদ্ভুত শব্দ পেয়ে তাকিয়ে দেখছিল। ফ্ল্যাট বাড়ির বারান্দায় একটা মেয়ে ছিন্ন পোশাক ফুরিয়ে আসা বিকেলের মৃদু আলোয় দেখলো দুহাত বাড়িয়ে হাতছানি দিয়ে তাকে আকুল ভাবে ডাকছে। এমন ভাবে ডাকছে যেন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। অবাক হয়ে গেল শান্তা। মেয়েটা কথা বলছে না, কিন্তু ব্যাকুল হয়ে দুহাত দিয়ে তাকে ডাকছে। ভয়ার্ত চোখে পিছু ফিরে কি যেন দেখছে। একটু পিছিয়ে এসে শান্তা দাঁড়ালো। সে একা সন্ধ্যায় এসেছে, মা চিন্তা করবে কি করবে ভেবে পাচ্ছে না। নিচের গ্যারেজ হবার মতন জায়গায় মিস্ত্রি মজুর লোকজনরা জড়ো হয়ে কথাবার্তা বলছে। তারপরেই বিশ্বকর্মা পুজো। বোধহয় 2 দিন মিস্ত্রিদের দেখেনি। রোজই শান্তা কোচিং থেকে এই পথেই বাড়ি ফেরে। মিস্ত্রিরা এখানেই থাকে। মেয়েটা নিচের দিকে আঙুল দেখিয়ে কিছু একটা যেন দেখাচ্ছে। যাওয়াটা কি ঠিক হবে? মেয়েটা যে ভয় পেয়ে থাকে, তবে নিচে নেমে আসছে না কেন? কেউ কি তাকে আটকে রেখেছে? আটকাবে কি করে? বাড়িটা তো তৈরি হচ্ছে, দরজা জানলা কিছু তো নেই। কিছুটা কাজ হয়ে গেছে। আচ্ছা, ওকে গিয়ে দেখবে। কিন্তু যদি নিজেই বিপদে পড়ে? দাদা বলেছে চারদিকে নাকি খারাপ লোকের ছড়াছড়ি। কোনো অচেনা জায়গায় অপরিচিত লোকেদের সঙ্গে কথা না বলতে, না মিশতে। ফিরে আসবে কি আসবে না ভাবছে।
এমন সময় মেয়েটার আর্ত চিৎকার কানে এলো। বুক ফাটা চিৎকার করছে। চমকে উঠল শান্তা। মিস্ত্রিরা শুনতে ভয় পাচ্ছে না চক্রান্ত নাকি? কি করবে ভেবে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু এখন বুঝলো এটা একটা প্রাণঘাতী চিৎকার। মেয়েটাকে আর দেখা গেল না। শান্তার দাদার পুলিশের চাকরি করে, যদিও এই থানায় নয়, বুদ্ধি করে দাদাকে ফোন করে বিষয়টা বলল। ফ্ল্যাট বাড়ির সামনে দাদা তাকে দাঁড়িয়ে থাকতে বলল। লোকাল থানায় দাদা আবার ফোন করে লোক পাঠানোর ব্যবস্থা করলো। দাদার বন্ধু অমলদা ওই থানায় আছে, কাছেই থানা। দাদার পাঠানো লোক অমলদা এলেন, বললেন কোন জায়গায় রেখেছো তুমি মেয়েটাকে? ওরা দুজনে তখন এগিয়ে গেল। মিস্ত্রিরা বলল কি চান বাবু, এখানে তো আর কেউ থাকে না। উত্তরে অমল বলল আমরা ওপরটা তবু একটু দেখবো। পুলিশের ড্রেস দেখে মিস্ত্রিরা কিছু বলার সাহস পেল না, মুখ চাচাই করলো। অমল ও শান্তা দুটো পায়ে উপরে গেল শক্তিশালী টর্চ হাতে। প্রথম তলায় সব দেখা হলো, কিছু নেই। দ্বিতীয় তলায়ও কেউ নেই। তৃতীয় তলায় একধারে কিছু বস্তা রাখা আছে। টর্চের আলোয় বস্তার পিছন থেকে একজোড়া পা দেখা গেল। একটাতে চটি আছে, অন্যটাতে পা খালি। ছুটে গিয়ে অমলদা বস্তাটা সরাতেই দেখলো একটা মেয়ের দেহ পাশ ফিরে গুটিয়ে রাখা আছে। বলে দিতে হয় না মেয়েটা মৃতা। আতঙ্কে চিৎকার করে উঠল শান্তা। অমলদার শক্ত দেহটাকে পাশ ফেরাবার চেষ্টা করলেন। মুখ দেখে ভয়ে গুগিয়ে উঠে শান্তা অমলদার কনুইয়ের কাছে জামার খানিকটা খামচে ধরল। অমলদা ওই মেয়েটাকে দেখে ঠকঠক করে কাঁপছে। শান্তা যেন এক্ষুনি পড়ে যাবে। দেহটি ছিন্ন ভিন্ন পোশাকে অশালীনভাবে আধ-ঢাকা। অমল তাড়াতাড়ি মোবাইল বার করে থানা থেকে লোক চেয়ে পাঠালো। 5 মিনিটের মধ্যে অন্য পুলিশরাও চলে এলো। অমল শান্তাকে এক জায়গায় বসিয়ে রেখেছিল। এবার শান্তার দাদাকে ফোন করে দিল আর শান্তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিল। এবার পুলিশি কাজকর্ম শুরু হলো ঘটনাস্থলে। শান্তা বাড়ি এসে প্রচন্ড অসুস্থ হয়ে পড়তেছিল, বমি করছিল, হেঁচকি তুলছিল। শেষে ওদের ডাক্তারবাবু এসে ওষুধ দিলেন, ঘুমের ইঞ্জেকশন দিলেন। খুব অশান্ত হয়ে পড়েছিল। তার কিশোরী মনের ওপর প্রচন্ড চাপ পড়েছে। এমন বীভৎস দৃশ্য সহ্য করার অবশ্য এমনিতেই কষ্টকর। আর এই মেয়েটাকে বাঁচাবার জন্য যে ডেকেছিল সেটাও ভুলতে পারছিল না। শান্তা সুস্থ হলো 2 দিন বাদে, কিন্তু পরে শান্তার মা একটা অদ্ভুত কথা শুনলেন। ছেলের কাছে তা আরো সাংঘাতিক। মেয়েটি মারা গেছে দুপুরবেলা, বোধহয় 12টা-1টার মধ্যে। মেয়েটির পরিচয় পাওয়া গেছে মেয়েটি বারাসাত থাকে, সেলস গার্ল ছিল। কে বা কারাই নৃশংস কাজ করেছে কে জানে। কিভাবে মিস্ত্রিদের অজান্তে মেয়েটিকে ওপরে তারা নিয়ে গেছে সেসব অনুসন্ধান নাকি চলছে। এখনো কোনো খবর পাওয়া যায়নি। শান্তার মা আতঙ্কিত হলেন। এভাবে যে মেয়েটা দুপুরে মারা গেছে, সে সন্ধ্যেবেলা শান্তাকে ডাকলো কি করে? শান্তাকে তিনি কিছু জানালেন না, কিন্তু শান্তাকে আর একা ছাড়ছিলেন না। এক ভয়, অন্যরকম আশঙ্কা বুকে নিয়ে তিনি চলতেন। নিজেই মেয়েকে কোচিংয়ে দিয়ে আসা নিয়ে আসা করতে শুরু করলেন। বছর ঘুরে গেছে, কেসটার কিনারা এখনো হয়নি, তবে শান্তা আর ভয় পায়নি। তবে ঘটনাটা ওর মনের মধ্যে গেঁথে গেছে। আর একটা কথা উনি লিখেছেন, কিছু কিছু ঘটনা থাকে যা আমাদের নিউজ পেপারের একদম কোনায় ছোট করে লেখা থাকে। অনেকে পড়ে, অনেকে পড়েও দেখে না, কিন্তু সেসব ঘটনার পেছনে কত মানুষ জড়িয়ে থাকে এবং যারা এইসব দৃশ্য চোখের সামনে দেখে তাদের যে মনে কি প্রভাব পড়ে তারাই জানে। সত্যি এটাও ঘটনাটাই অন্যরকম ছিল। বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা যারা প্রতিনিয়ত ঘটনা কালেক্ট করছো অথবা যারা নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনাকে আমাদের সঙ্গে সবসময় শেয়ার করছো। সরাসরি চলে যাচ্ছি আজকে কমেন্ট বক্স সেকশনে। লিখেছেন পিয়া পোদ্দার, খুব ভালো লাগলো ঘটনাটা, খুবই প্যাথেটিক, লাভ ইউ সোহেলি, লাভ ইউ টু। স্বপন বাসু লিখেছেন ভেরি নাইস স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। ঈশানী সেন লিখেছেন দুর্দান্ত ঘটনা, অসাধারণ স্টোরি টেলিং। আমি সামনের সপ্তাহে মালদা যাচ্ছি রাতের ট্রেনে। ওরে বাবা, আশা করছি আপনার সাথে যেন কোনো ভৌতিক ঘটনা না ঘটে। আপনি সুস্থভাবে যান এবং সুস্থভাবে আপনার ফিরে আসুন, আপনার গন্তব্য সফল হোক। কৃষ্ণা প্রসাদ চৌধুরী লিখেছেন আচ্ছা বোঝা গেল না উনি কি লিখতে চাইছেন। অভিক লিখেছেন এক্সট্রিমলি আনফরচুনেট স্টোরি। সর্বরী সান্না লিখেছে আজকের ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক, মনটা খুব খারাপ হয়ে গেল। তনুস্মৃতি লিখেছে দারুণ দিদি,
রত্না দেব লিখে ইট ইজ রিয়েলি স্ট্রেঞ্জ, খুবই দুঃখজনক ঘটনা। মৌসুমী দে, সিঙ্গার কস্তুরী, পাপড়ি চ্যাটার্জি, পাপিয়া চ্যাটার্জি, কৃষ্ণা, নবনীতা দাস, প্রণব মুখার্জি, পাপড়ি দোলা, সর্বণী ভট্টাচার্য। মা বাবার সাপোর্ট না পেলে বাচ্চাদের জীবন নষ্ট হয়। বিশ্বনাথ পড়ে, সঙ্গীতা সিনহা এবং আরো অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি।